নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রকৃতিকে ভালোবাসার বিষয়টা কিছু মানুষের জীবনে আপনা থেকেই গড়ে ওঠে। কেউ কেউ আবার তা অন্যকে দেখেও শেখেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা এই প্রকৃতিকে ভালোবাসেন সম্পূর্ণ নিজ গুণে। তাদের এই ভালোবাসাটা একেবারে হৃদয় থেকে। এর শুরুটা কেমন করে, কিভাবে, তা নিয়ে তারা নিজেরা চর্চা করেন না। তাদের জীবনে এই প্রকৃতির প্রতি ভালোবাসাটা একেবারে অজান্তেই। আর সেই অজানা পথে চলতে চলতেই তারা প্রকৃতির বুকে থাকা উদ্ভিদ, প্রাণী সকলের প্রতি অত্যন্ত আন্তরিক হয়ে ওঠেন। তাদের নানাভাবে পরিচর্যা করেন, তাদের বেঁচে থাকতে সহযোগিতা করেন, যা প্রতিটি মানুষের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধরনেরই একজন মানুষ হলেন বর্ধমানের কাঞ্চননগর ডি.এন. দাস হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত। তার সঙ্গে কথা বলতে বলতেই জানতে পারলাম প্রকৃতির প্রতি তার ভালোবাসার নানান কথা। আসুন একটু শুনে নিই সেই সব কথা তার মুখ থেকে। পেয়েছি বর্ধমান কাঞ্চননগর ডি.এন. দাস হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তকে, যিনি অত্যন্ত একজন গুণী মানুষ। বিশেষ করে প্রাণীদের উপরে তার বিভিন্ন রকম কাজ হয়েছে, যা আমাদের সমাজকে বিভিন্নভাবে আলোকিত করেছে। ফলে তিনি নিজে এই কাজ করে যেমন আনন্দ পেয়েছেন, তেমনি সমাজও সমৃদ্ধ হয়েছে। আপনাকে আমাদের রুমে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আপনার এই প্রাণীদের প্রতি যে একটা চিন্তা ভাবনা, একটা ভালোবাসা, একটা কিছু করা, বিশেষ করে স্কুল জীবনে যেখানে আপনি শিক্ষকতা করেছেন বা করে চলেছেন এখনো, এইখানে আপনার অনেক কাজ আছে। এই ভাবনা চিন্তাগুলো কিভাবে এলো আপনার? আসলে আমি গ্রামের মানুষ, বীরভূমের পাথরচাপড়ির উল্টো দিকে পারুলিয়া বলে একটি গ্রাম। তো গ্রামের পাশেই জঙ্গল, পুকুর, মানে আমার পড়াশোনার থেকে পুকুরে মাছ ধরা বা বাঁশের যে সমস্ত ওই পাতাগুলো আছে রোল হয়ে গেলে সেখানে ল্যাটা মাছ ঢুকে যাওয়া, দুদিকে হাত দিয়ে ধরা, বালি পুকুর, বীরভূমের যেহেতু কাকড়ের মাটি, সেখানে বালকড়া বলে মাছ, বালির মাছ, সেগুলোকে ধরে। তো প্রকৃতির প্রতি আমার একটা প্রথম থেকে টান ছিল। এবং যখন একটু বড় হলাম, আমার ওখানে মামার বাড়ি তাঁতিপাড়া, সেখানে স্বাধীনতার সংগ্রামী স্বর্গীয় মিহিরলাল চট্টোপাধ্যায়, যিনি নেতাজি সুভাষ বোসকে পোস্ট সংসদের পোস্টটা ছেড়ে দিয়েছিলেন, তো ওনার সহচর্যে আমরা ছোট থেকে এসেছিলাম। এবং উনি যেটা আমাদের শিখিয়েছিলেন, পড়াশোনাটা যে আনন্দদায়কভাবে শেখানো যেতে পারে। আমরা তাঁতিপাড়ার কাছে হচ্ছে বক্রেশ্বর, 1.5 কিলোমিটার দূর। সেটা আমরা বড় ছেলেরা সামনে থাকতো, আমরা ছোট থাকতাম, পেছনে বড়রা থাকতো এবং লিড করতে করতে নিয়ে যেত। সেখানে আমরা 1, 2, 3, 4 অ আ ক খ এইভাবে আমরা শিখেছি। এবং রাস্তায় যেতে যেতে বিভিন্ন গাছ চেনানো, ফল চেনানো, তাদের উপকারিতা, বক্রেশ্বর যে নদীর কি ভূমিকা, প্রকৃতিকে কিন্তু উনি ভালোভাবে চিনিয়ে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে মোরাকির যে ড্যামটা দেখছেন, কিন্তু ওটা অবদান হচ্ছে ওই মিহিরলাল চট্টোপাধ্যায় আন্দোলন করে মোরাকির ড্যামটা করানো এবং ওখানে চাষিদের জন্য সুবিধা করা। এছাড়াও ওখানে যে চন্দ্রভাগা নদী রয়েছে, ছোট্ট নদী, সেখানে চন্দ্রপুরের যে ফরেস্ট, রাজনগর ওই এলাকাটা থানা, তো সেখানে যাতে ট্রাইবালরা তসর চাষ করে তার জীবিকা অর্জন করতে পারে, সেটা আমরা কিন্তু ছোটতে করেছিলাম। আমরা কাক তাড়াতাম। তসরের যে লার্ভাগুলো ছোট ছোট ডিম থাকে, ডিমগুলো পাতায়, শাল পাতা, অর্জুন পাতা, এই সমস্ত অর্জুনে আমরা মূলত অর্জুনের উপরই ছেড়েছিলাম এবং পুরুল গাছের উপর। সেগুলো আস্তে আস্তে তসর, বড় তসর, রুটি পরিণত হলো। সেগুলো ছোট থেকে করতাম। অটোমেটিক ছোট থেকে একটা প্রকৃতির প্রতি ভালোবাসা। পড়াশোনা মোটেই ভালো লাগতো না, খেলাধুলা, ফুটবল খেলাধুলাও ভালো লাগতো। এবং আজ যে আকাশটা আমরা খুব কম সময় দেখতে পাই, লকডাউনের সময় দেখতে পাই, কিন্তু সেই সময় গ্রামের কিন্তু আকাশের যে বিচিত্র রূপ, তার সুন্দর যে রূপ, সেটা কিন্তু ছোট থেকেই উপভোগ। ওই জন্য বরাবরই আপনার, এছাড়াও ধরুন পাখি, চড়ুই পাখি ডিম পেড়েছে, সেই ডিমটাকে নিয়ে এসে তার এক্সপেরিমেন্ট করা। যদিও নষ্ট করেছি, জানতাম না, নিজে হয়তো কোথাও রেখেছি ঢাকা দিয়ে, কিন্তু ধারণা ছিল না যে ওটা তা না দিলে ডিম হবে না।
তো এইরকম বিভিন্ন এক্সপেরিমেন্ট ছোট থেকেই করতাম। ছোট ছোট মাছ ধরে নিয়ে চলে আসতাম, তখন তো অ্যাকোয়ারিয়াম গ্রামে অত ছিল না, ছেড়ে দেখতাম বিভিন্নভাবে ছোট ছোট খাবার দিতাম। যেমন কালো বাউস বলে ছোট্ট একটা হারিয়ে গেছে দেশীয় মাছ, কালো রঙের, অদ্ভুত সুন্দর দেখতে। এখন আমি তো মাছটা দেখতেই পাই না, অ্যাকোয়ারিয়ামে এমনি কালো মাছ দেখতে পাই। তো এই ধরনের প্রকৃতির প্রতি এই জন্য ছোট থেকেই আপনার কি বলবো আকর্ষণটা প্রচুর। এই গ্রামের জীবনটা আপনার কতদিন কেটেছে? গ্রামের জীবনটা বলতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছুটি থাকলেই আমি চলে যেতাম গ্রামে, ছুটতাম, আমার ভালো লাগতো না। মাছ ধরা আমার খুব নেশা ছিল। আপনার কলেজ লাইফ কোনখানে? কলেজ লাইফ বলতে আমি প্রথমে লাভপুরে ফিজিক্স নিয়ে ভর্তি হয়েছিলাম। বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট ছিল, কিন্তু সেভাবে পড়িনি। তারপরে দেখলাম রানীগঞ্জ, বাড়ির পাশে হচ্ছে রানীগঞ্জ কলেজ, তো দেখলাম জুলজি চান্স পেয়ে গেলাম। আমি দেখলাম একটু একটু আঁকতে পারি, আমি শুধু ওইটুকু বর্ষায় আমি জুলজিতে ভর্তি হয়ে গেলাম। এবং এরপর কলেজ থেকে ইউনিভার্সিটি এলাম। ইউনিভার্সিটিতেও আমাদের দিকপাল স্যারেদের পেয়েছি, দেবকুমার ডিকেশি, দেবকুমার চৌধুরী, প্রফেসর গিরিধারী মজুমদার, এরকম সিআর মাইতি, প্রফেসর চিত্তরঞ্জন মাইতি। হ্যাঁ, তো আমরা ওখানে একটা জিনিস শিখেছিলাম যে জীবনে কিছু করতে হলে সেটা খুব মন দিয়ে করা উচিত, এবং ওটাতে যদি লেগে থাকা যায়, ওটা নিয়ে ভাবা যায়, প্রশ্ন করা যায়, তাহলে আমরা বড় হতে পারবো। আমি এমনি জুলজি হলো আমার স্পেশাল হচ্ছে এন্টোমোলজি, যার কারণে আমি পরবর্তীকালে পিএইচডি যখন আমি প্রথমে প্রফেসর সিআর মাইতির আন্ডারে এবং গিরিধারী মজুমদারের আন্ডারে স্নেক বাইট পেশেন্টের উপর ঢুকেছিলাম কাজ করতে, কিন্তু সেই প্রজেক্টটা সেই সময় অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকার জন্য আমার টাকা পয়সা আসতে দেরি হলো, বাবার শরীর খারাপ, আমি ছেড়ে দিয়ে চলে যাই। এরপরে হঠাৎ করে সেন্ট্রাল সিল বোর্ডের একটা কাজ হচ্ছিল আমার এন্টোমোলজি স্পেশাল বিশ্বভারতী। তো যে ছেলেটি কাজ করতো, খুব ভালো ছেলে, অরূপ পাল বলে, সে পেশেন্ট অফ সিজোফ্রেনিয়া হয়ে গেল। 76% সেরিকালচারের কাজ পড়ে থাকলো। তো প্রফেসর এনসি শুকুল, নির্মল চন্দ্র শুকুল, বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার, বললো সুভাষ এই কাজগুলো করতে হবে, কিন্তু এটি মাত্র 6 মাস আছে, এটাতে তোমাকে আমি নিয়োগ করব না, কিন্তু তোমাকে কাজটা উদ্ধার করে দিতে হবে। আর আমি তোমাকে ইউজিসি প্রজেক্টে রাখবো, যেটা পুরো 3 বছরের প্রজেক্ট, যেহেতু তুমি রিসার্চ করবে, পিএইচডি করবে। আপনারা ভাববেন এই সোনাঝুরি গাছ আজকে অনেক জায়গায় বিতরণ হলো। এই সোনাঝুরি গাছের যে ফলগুলো রয়েছে, সেই ফলগুলো থেকে সোনাঝুরি গাছ বা আকাশমণি, রবীন্দ্রনাথের নাম দেওয়া, সাইন্টিফিক নাম হচ্ছে অ্যাকাশিয়া অরিপিলিফর্মিস। তো এর ফলগুলোতে 3টে কম্পাউন্ড আছে। আমরা করেছিলাম অ্যাকাশিয়া সাইটস এ বি, দুটো পিওর কম্পাউন্ড, কলকাতার আইআইসিবি যেটা রয়েছে তার সহায়তায়। এবং আমি মূলত কাজ করেছিলাম ক্রুড এক্সট্রাক্ট নিয়ে। সেখান থেকে এক্সট্রাক্ট বানিয়ে মানুষের যেমন কিমি হয়, গাছের কিমি হয়, সাধারণ চাষিরা জানে না। আর রেশম কীটের কি হয় না, তারা তুঁত পাতা খায়। তুঁত পাতার কোয়ালিটি যেমন হবে, রেশম গুটিটা কিন্তু তেমন হবে। কিন্তু ওখানে ফিল্ডে প্রচুর কিমি, এবং সাধারণ চাষিরা এগুলো জানে না। তো আমি সেইটা নিয়ে কাজ শুরু করলাম। তো সেটাতে তো আমরা সফল হলামই, যেহেতু প্ল্যান্ট প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি, এতে পরিবেশের কোনো দূষণের ব্যাপার নেই। এবার কাজ করতে গিয়ে আমি লাকি, সেপ্টেম্বরে যখন এলো কাজ, আমি স্প্রে করবো, তো আমি ট্রিটমেন্ট শুরু করব, দেখছি পাতা ফাঙ্গাল ডিজিজ, মানে গোটা ফিল্ড সাদা হয়ে গেল, ব্যাকটেরিয়াল ডিজিজ কালো হয়ে গেল, ছোপছোপিয়ে পাতার ডগের টুকরা ডিজিজ হয়ে গেল, কুঁকড়ে কুঁকড়ে দেখবেন এমনি গাছে রাস্তাঘাটেও, এবং আমাদের গাছগুলো কুঁকড়া হয়ে যায়, যেটা টুকরা ডিজিজ বলে। তো তখন আমার স্যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস প্রিন্সিপাল ছিলেন, জিপ নিয়ে বেরোলেন। আমি দেখালাম যে স্যার এই অবস্থা, বলো তুমি মেকানিক্যাল কন্ট্রোল করো। মেকানিক্যাল কন্ট্রোল করবো, আমি বহরমপুর থেকে তো সিড নিয়ে এসেছি, মানে ডিম নিয়ে এসেছি। এখন যেমন এখানেই সিড তৈরি হয় জামুনি সেরিকালচার পার্কে, তখন বহরমপুর থেকে আনতে হয়, যে নির্দিষ্ট দিনে অমুক দিনে হ্যাচ করবে, মানে ডিম ফুটে লার্ভা বেরোবে বা শুয়োপোকা। স্যার তাহলে তো আমি খাওয়াতে পারবো না। আমি প্রচুর কম্পাউন্ড বানিয়েছি, আমি একটা কাজ করি, আমি এটা নির্দিষ্ট পরিমাণ ওটাকে স্প্রে করি প্রি ট্রিটমেন্ট হিসাবে, দেখা যাক না কি হচ্ছে। তো আমি খুব লাকি, পরের দিন গিয়ে দেখছি সাদা ফিল্ডে কোনো ফাঙ্গাল ডিজিজ পুরো কন্ট্রোল। হ্যাঁ, ব্যাকটেরিয়া যে সমস্ত ছোপ ছোপ ছিল বিভিন্ন ধরনের, সেটাও কন্ট্রোল হয়ে গেল। টুকরাটা 2 দিন সময় লাগলো। এবার মালদা, বহরমপুর বিভিন্ন ফিল্ড থেকে সেই ফিল্ডটা, তাদেরও একই সমস্যা,
ওই ওয়েদারে তাদেরও ওই ফাঙ্গাল ডিজিজ ব্যাকটেরিয়াল সেই পাতা খাওয়ালে তো মরে যাবে শুয়োপোকা। তো তারা এলো, বললো আমাকে কম্পাউন্ড, না এটা তো রিসার্চের কম্পাউন্ড। তো ওটার প্রথম কাজ করার পর, অর্থাৎ আমি গেলাম কাজ করতে কিমি নিয়ে, গাছের কিমি নিয়ে, আর আমি যেহেতু ফিল্ডের কাজ, আমি এর সঙ্গে সঙ্গে টুকরা ডিজিজ, ভাইরাল ডিজিজ, মোজাইক ভাইরাল ডিজিজ এবং ব্যাকটেরিয়াল লিভ লাইট যেটা রোগটা, এইগুলো এবং কন্ট্রোল করতে পারলাম। এবং গবেষণার প্রথম কাজ, এবং প্রথম ওটা সেরিকোলজিয়া বলে একটা ফ্রান্সের জার্নালে পাবলিশড হয়ে গেল। আমি 96-এ চাকরি পেয়ে গেলাম। এবার কাজটা সেন্ট্রাল, যেহেতু সেন্ট্রাল সিল বোর্ডের কাজ, তারা বললো এটা পেটেন্টেড করবে, তারা অ্যাপ্লাই করলো। তারপরে সেটা 40টা ফিল্ডে কাজ হলো, আমি তাদের শুধু গাইড করে দিলাম। তারপরে আপনার বর্ধমানে আসা কিভাবে? বর্ধমানে আসা বলতে আমার এটা শ্বশুর বাড়ি অ্যাকচুয়াল। দুটি কারণ, এখানে রিডার একটি পোস্ট বেরোলো বর্ধমান ইউনিভার্সিটি। তো আমারই 2 ক্লাস সিনিয়র দাদা ছিলেন, বললো তুই 5টা পেপার করে নে, পাবলিশড ইন্টারন্যাশনাল জার্নালে পেপার করে নে, তাহলে তোর এটা ডাকা যাবে ইন্টারভিউ। ঠিক আছে। এখানে যখন ডাকা হবে সেই টাইমে কি বলবো, যেটা আমার না বলাই এখানে ভালো, তো আমি ডাক পেলাম না। কেননা আমি সত্যি কথা বলতে এমন একটা কাজ পাঠালাম যেটা ওয়ার্ল্ডের প্রথম হোমিওপ্যাথির কাজ হচ্ছে, প্ল্যান্ট হোমিওপ্যাথির কাজ হচ্ছে আমার কাজ। হ্যাঁ, সেটার এসে যে আমাকে 5টা পেপার করতে হবে, তো আমার সেই সময় 2টি ভালো পেপার রয়েছে আর 3টে কাজ করতে হবে। তার মধ্যে হোমিওপ্যাথির যেমন, ওটাও একটু বলে নিই, বাচ্চাদের কৃমির ওষুধ হচ্ছে সিনা, ওটাও প্ল্যান্ট ফ্লাওয়ারিং মেরিস্টেম থেকে তৈরি হয়। আর্টিমিসিয়া নীলাগিরিকা, নীলগিরি পর্বতের একটা ওই আমাদের লবঙ্গ যেমন, সেরকম ফ্লাওয়ারিং মেরিস্টেম থেকে তৈরি হয়। স্যার যেহেতু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন, গ্রীষ্মকালে বীরভূমের টেম্পারেচার 50-52 হয়ে যায়, ফিল্ডে কোনো কাজ করা যায় না, পটেও কাজ করা যায় না, যদি ডিপার্টমেন্টের ভেতরে ছোট ছোট ওই টবে যদি কিছু করা যায় সেই নিয়ে। তো স্যারকে বলেছিলাম যে স্যার আপনি মানুষের উপর তো কাজ করছেন, অ্যানিমেলের উপর কাজ করছেন হোমিওপ্যাথি, কিন্তু প্ল্যান্টের উপর তো কোনো কাজ করেননি, কিমির উপর। তাহলে মানুষের কিমি যখন রয়েছে, তাহলে প্ল্যান্টের কিমির উপর নিশ্চয়ই আপনার ওষুধটা ইফেক্ট হবে। কি ওষুধ দেন? স্যার বললো বাচ্চাদের তো সিনা দিই, বড়দের, মধ্যবয়স্কদের একরকম আর বয়স্কদের একরকম। বললো একই ওষুধ নয়, তো বিভিন্ন রকম ওষুধ। আর আমি তো বললাম কি ওষুধ? বললো এটা ওই আর্টিফিশিয়াল নীলাগিরির প্ল্যান্ট মেডিসিন থেকে তৈরি হয়। আমি এক্সপিরিয়েন্স বরবটির উপর করলাম, তখন স্কুলে যেহেতু চাকরি করি। বিদ্যুৎ নন্দী বলে একজন, এখন ঝাড়গ্রামের সে বোধহয় প্রফেসর হয়ে গেছে, তো তাকে নিয়ে কাজ শুরু করলাম এবং সাকসেসফুল হলাম কাজটাতে। তো দুর্ভাগ্য কাজটা আমাদের নামে পাবলিশড হলো না। কল্যাণীর একটা এনভায়রনমেন্ট বায়োলজিতে ওটা পাবলিশড হয়ে গেল। তো বিদ্যুৎ নন্দী সে বললো কাজটা আমরা করলাম, পাবলিশড হলো না আমাদের নামে। বললাম এগুলো হয়, কিছু করার নাই, এটা প্রথম কাজ, অত দুঃখ করার কিছু নাই। তো আমি তুঁত গাছ আমার কাছে ছিল, আমি তুঁত গাছ নিয়ে কাজ শুরু করলাম এবং বাইরে থেকেই তার রেজাল্ট আমি পেতে শুরু করলাম। কাজটা যখন পাঠালাম, প্রথমে ইন্ডিয়ান জার্নালে পাঠিয়েছিলাম, যাই হোক আমি দেশে থাকি, দেশের জার্নালে পাঠাবো না, কারেন্ট সায়েন্সে পাঠালাম। ওই দিন 8 ঘন্টা আমার কাজটা ব্যাক করে দিল। আমি মেলে লিখলাম যে কেন ব্যাক করলেন কাজটা, যদি লেখেন তাহলে ভালো ম্যানাস্ক্রিপ্ট ভবিষ্যতে লিখতে পারবো। কিন্তু কোনো উত্তর দিলেন না। যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, তখন অযোধ্যা হাই স্কুলে কাজ করি, বনকাঠি অযোধ্যা, যেটা কাকসা যে জঙ্গল রয়েছে ওইখানে 11 মাইলের পাশে, মানে ওটা বর্ধমান ডিস্ট্রিক্টই হচ্ছে, অজয় নদীর পাশে। খুব খারাপ লাগলো। তখন আমি ওই ব্রিটিশ জার্নাল অফ হোমিওপ্যাথিতে পাঠালাম। কিন্তু ব্রিটিশরা যাই হোক, ওরা প্রথম আমাকে লিখলো, উই হ্যাভ নো এডিটর টু এডিট ইউর ম্যানাস্ক্রিপ্ট, উই হ্যাভ নো রিভিউয়ার টু রিভিউ ইউর পেপার, প্লিজ গিভ মি 2 or 3 months ফর রিভিউ ইউর পেপার। আমি তো মনে ভাবলাম আমার কাজ পাবলিশড হোক না হোক, এই ল্যাঙ্গুয়েজটাই যথেষ্ট। তো এখানে মনীষ বলে একটি ছেলে, আমাদের যে বর্ধমান হাউস, ওইখানে তার কম্পিউটারের ইয়ে ছিল, ওখানেই টাইপ করতাম, মনীষ আগারওয়াল। তাকে বললাম যে এই ব্যাপার, বললো না ঠিক আছে সুভাষ তুমি আসবে, আমি সব করে দেবো। এবং কাজটা ঠিক 1.5 মাসের মাথায় 80টা প্রশ্ন, কেন ওয়ার্ল্ডের প্রথম হোমিওপ্যাথির কাজ পাবলিশড হবে, 80টা প্রশ্ন এলো এবং নেটিভ ইংলিশ গ্রামার, যেটা সাহেবের ইংলিশের টিচারকে বললাম, বললো স্যার নেটিভ ইংলিশ, আমার থেকে তো ভালো ইংলিশ জানেন, আপনি লিখুন। আমার বলতো সব উত্তর জানেন? না, 80টার উত্তর জানি। এবং বিশ্বাস করবেন না, যখন কাজটা হলো আমি পাঠিয়ে দিলাম সব উত্তর দিয়ে,
তো ওরা অ্যাকসেপ্ট করলো, কিন্তু পাবলিকেশন চার্জ আমাকে বললো ইন্টারন্যাশনাল, তখন জার্নালটার নাম চেঞ্জ হলো হোমিওপ্যাথি, 5,000 টাকা। 2000 এটা 6 প্রথমে জানুয়ারিতে ওটা 5,000 টাকা। তো আমি লিখলাম যে আমি স্কুলে চাকরি করি, আমি কোথায় পাবো, আমার তো কোনো ফান্ড নেই একটু এই ফান্ড দেওয়ার মতো, যদি আমরা পাবলিশ করে দেন ভালো কথা, না হলে ম্যানেজমেন্ট ব্যাক করুন। তো ওরা তখন বললো যে আপনার কাজটা হু কিনে নেবে, কিন্তু ওরা পাবলিক মেডিকেল হেলথে ইউজ করবে। এবং সব থেকে ভালো লাগলো 2012 পর্যন্ত দেখেছিলাম, মাত্র 4 পাতার কাজ, আপনারাও দেখতে পাবেন, ইফেক্ট অফ সিনা অন ডিজিজ অফ মালবেরি, যেটা 2012 পর্যন্ত ওয়ার্ল্ডের টপ মোস্ট আর্টিকেল হয়েছিল। ওয়ার্ল্ডের প্রথম প্ল্যান্ট হোমিওপ্যাথির কাজ কিন্তু আমার, যার কারণে ওরা, আমি হয়তো এখন তার অযোধ্যা থেকে এখানে এসেছি বর্ধমানে, আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হওয়ার জন্য এখানে এসেছি, রিডার পোস্ট আমার হয়নি, যেহেতু আমি যুগের সঙ্গে তাল মেলাতে পারিনি নীতিগতভাবে, সেই জন্য আমার হয়নি। কিন্তু আমি স্কুলে থেকেই এখানে কাজ শুরু করি বিভিন্ন ভাবে, কেননা আমাদের এখানে কত সালে এলেন? মানে এখানে 2007-এ এলাম। প্রধান শিক্ষক? হ্যাঁ, প্রধান শিক্ষক হয়ে আমি 2007-এ এলাম। এবং এখানে নেচারটা কাঞ্চননগর প্রাচীন এলাকা, যেমন এখানে যে বড় বড় গোসাপ আছে 5-6 ফুটের অ্যাশ কালারের, এটা একটা প্রাচীন এলাকার নিদর্শন। এখানে পুরনো দেওয়ালগুলোতে প্রিমিটিভ ফার্ন আছে, এমনি সুন্দর ফার্ন আমরা দেখেছি, আর একটা ফার্ন আছে দেখবেন 2-3টে পাতা এরকম কাটা, ওইটা হচ্ছে প্রিমিটিভ ফার্ন। ওই ফার্নটা যেখানে আছে বা ওই গোসাপ যেখানে আছে, তার মানে এলাকাটা হচ্ছে প্রাচীন। তো এখানে পরে লিটারেচার সার্ভে করে দেখলাম 1903 সালে কাঞ্চননগরে 380টা মন্দির ছিল, যেটার এখন কোনো অস্তিত্ব নাই। 80টা দুর্গাপুজো হতো। তো আমি একটু স্টাডি করে দেখলাম এখনো বেশ 14-15টা তারা দুর্গাপুজোটা কোনোভাবে চালাচ্ছে। আমার পুকুরে, স্কুলের পেছনে একটা পুকুরের পাড়ে যাও মোষ বলি হতো নাকি, আমি গেলাম যে না, আমাদের অনেক দিনকার পুজো। তো দামোদরের বন্যার জন্য শহরটা শিফট হয়ে গেল, রেল আবিষ্কারের পর পুরো শহরটা চলে এলো, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাঞ্চননগরের ইদিলপুরে প্রথম তারা নোঙ্গর করেছিল, ইদিলপুর যেটা সেজ বাংলো বা ওই এলাকার। এবং বারোদুয়ারি গেটের কাছে আবু রায়, প্রথম রাজা যিনি আবু রায়, ওখানে নোঙ্গর বাড়ি বানিয়েছিলেন। পরবর্তীকালে যেমন কাঞ্চননগরের রাজার পুকুর আনতেন, এইসবগুলো আছে। তো এরপর আমি 2009 একটা বোধহয় কি বলে কোকিল আমার বরগাছটা রয়েছে, সেটাতে গড়ি সুতোতে আটকে আছে, দেখছি ভনমন করে ঘুরছে। তো প্রথম পিরিয়ড হওয়ার পর দ্বিতীয় পিরিয়ডেও দেখলাম, ভাবলাম না, এ তো মনে হচ্ছে আটকে গেছে কিছু। তো পাখিটা দেখলাম সত্যি এমনভাবে জড়িয়ে গেছে, পাখিটা মারা যাওয়ার মতো অবস্থা। তো সেটা নামিয়ে নিয়ে এলাম। সপ্তাহখানেক পর সে উত্তর শিখলো, মানে রানাগুলো খুব ডিস্টার্ব হয়েছিল। তো তখন ভাবলাম যে অন্তত পাখিদের জন্য কিছু করা উচিত। যখন 19 সালে এমনি ওখানে দেখা গেল যে বাসা দেওয়ার পর বার্ড আউল বিভিন্ন পাখি তার বংশবৃদ্ধি করছে, এবং ওটা পেপার লিখিনি যে হ্যাঁ, বাসাগুলো আছে বিভিন্ন মাটির ছোট থেকে বড় বিভিন্ন ধরনের পটো এখনো বেশ কিছুই আছে। বার্ড আউল হচ্ছে স্টাইলিশ বার্ড, ও দেখে নেয় আগে কতটা সিকিউর, আমি যেখানে ডিম পারবো, যেহেতু ওরা বছরে একবার ডিম পারে, প্রথমে শালিক বাসা করলো চলে গেল, ঘুঘু বাসা করলো চলে গেল, বা টিয়া পাখি বাসা করলো চলে গেল, তারপরেও সেই বাসাটাকে ব্যবহার করছে। অথচ শালিক তাদের কোনো ফ্যাশনিস বাসা পেলো কি ঢুকে পড়লো, ক্যাচার 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 ক্যাচার, এছাড়াও ছাতরে পাখি আছে, ওরা ঢুকে পড়লো। তো এটা আমি দেখেছি। এরপর 2018 সালে আমি পুরো স্টাডি করছি ওখানে। 76টা যেমন বেজি খেলো 18 সালে, বিভিন্ন পায়রার সঙ্গে একই অবস্থানে থেকে পায়রার ডিম ফুটে বাচ্চা হলো, প্যাঁচারও বাচ্চা হলো, যেটা প্যাঁচা কিন্তু কার্নিভোরস, মাংসাশী প্রাণী। ও দেখলাম ডোমেস্টিক আমার পায়রাকে কিছু করলো না, সব অবস্থানে একটা পেপার লিখলাম, পাবলিশড হলো। তো লকডাউন হওয়ার পর এমনিতে প্যাঁচারা পুরোটা গিলে খায়, একটা ফিলেট বার করে, সত্যিগড়ে এমনি ল্যাংচা যেমন রয়েছে সেটা ওই পশম পালক নিয়ে একটা ফিলেট বলে, ওটা উগড়ে ফেলে দেয় খাওয়ার পর। আর সাদা রঙের এটা ইউরিন, মানে ইউরোথেলিক, যেহেতু ইউরিনটা ঘন, খুব কনসেন্ট্রেটেড। তো লকডাউন হয়ে গেল। লকডাউন হওয়ার পর দেখছি 2019 ডিসেম্বর থেকে হঠাৎ করে ফিলেটগুলো রসগোল্লার মতো হয়ে গেল, বড় রসগোল্লা, ছোট রসগোল্লা, নানা অদ্ভুত ব্যাপার। যে
পিলেটটা ল্যাংচার মতো বড় বড়, যেটা যেমন ভেজি খেয়েছে যেগুলো, সেগুলো পিলেটগুলো যেন 20 টাকা সাইজের ল্যাংচা, হ্যাঁ, এমনিতে 10 টাকা সাইজের ল্যাংচা যেমন থাকে ল্যাংচা, ঠিক ওই রকমই। এটা রসগোল্লা হয়ে গেল, বড় রসগোল্লা, ছোট রসগোল্লা। তো আমি ওগুলো ক্র্যাশ করে পেটি ডিশে দিয়ে রেকন অ্যানিমেল খেয়েছি, ওখানে থাকে, তার মাথাটা খায় না, হাড়গোড় থাকে। তো দেখতে পাচ্ছি সেখানে শুধু চামচিকে আর বাদুর খেয়েছে। অদ্ভুত ব্যাপার, চামচিকে আর বাদুর কেন খাচ্ছে? বাকি কাঠবিড়ালি খাচ্ছে না, ইঁদুর খাচ্ছে না, ভেজি খাচ্ছে না, শুধু চামচিকে আর বাদুর। আমি তখন সায়েন্স জার্নাল, সব থেকে পৃথিবীর নেচার এবং সায়েন্স হচ্ছে টপ মোস্ট জার্নাল পৃথিবীর। সায়েন্স জার্নালে হঠাৎ করে একটা আর্টিকেল পেলাম যে বাদুর হচ্ছে গুহাজীবী, সব থেকে প্রাচীন ম্যামলস, প্রথম প্রিমিটিভ ম্যামলস, যারা প্রচুর 100% বা 100 ভাগই ভাইরাস জীবাণু ক্যারি করে, ভাইরাস ক্যারি করে। তার মধ্যে 96.47 ভাগ হচ্ছে কোভিডের ভাইরাস ক্যারি করে। তখন আমি বললাম তাহলে তো পেঁচা তো আমাদের উপকার করছে, এই চামচিকে বাদুরগুলো খেয়ে নিচ্ছে যাতে আমাদের কোভিড না হয়। আমি গোটা এলাকাটা সার্ভে করলাম, দেখলাম আমার একটি মাত্র লোক মারা গেছে কোমরবিডিটি থাকার জন্য, হার্ট অ্যাটাকে মারা গেছে, বাকি কেউ মারা যায়নি। এবং বর্ধমানের ওই যে তখন রেগুলার পেপারে কি কোভিডের কি সিচুয়েশন, কি অবস্থা, সেইগুলো আমি স্টাডি করতাম। তো দেখতে পেলাম যে কোভিডে কিন্তু কোমরবিডিটি পেশেন্ট ছাড়া মৃত্যুর সংখ্যাটা কম। আমার কাঞ্চননগরে তো ওই একটি মারা গেছিল। এবং দেখলাম যে পেঁচা 65 কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে, আর বর্ধমানের টোটাল আয়তন হচ্ছে 23 কিলোমিটার। তাহলে একটা পেঁচা বর্ধমানে সব জায়গায় সে চামচিকে বাদুর খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে এবং কালেক্ট করে খাচ্ছে। তো আমি তখন একটা আর্টিকেল লিখলাম, বার্নআউল অ্যাক্ট অ্যাজ এ সোশ্যাল ভ্যাকসিন। এবং আপনারা বিশ্বাস করবেন না, এটা অনলাইনে আছে, উইদিন 7 days ইন্টারন্যাশনাল একটা জার্নালে ওটাকে পাবলিশ করে দিল, বার্নআউল অ্যাক্ট অ্যাজ এ সোশ্যাল ভ্যাকসিন, এবং ওটা খুব পপুলার আর্টিকেল হয়ে গেল। তো এইভাবেই আমার রিসার্চের কাজ শুরু। জোনাকি দিয়ে লাস্ট এই বিজ্ঞান কংগ্রেসে মিড ডে মিল নিয়েও কাজ করেছি, বাচ্চাদের ওখানে টোটাল জোনাকি দিয়ে সার্ভে করেছি। এই বছরই, এটা আগের বছরের কাজ। এর মাঝে তো স্যার আপনি 2019 সালে জাতীয় শিক্ষক, হ্যাঁ, জাতীয় শিক্ষক করলাম। হ্যাঁ, ওটা তো পেঁচারা যখন বাচ্চা দিল প্রথম বার্নআউল, তো আমি কখনো পেঁচা অত কাছ থেকে দেখিনি, দেখে ভয়ঙ্কর। বার্নআউলের ডানা করলে এইরকম, এবং তার হাইট এবং তার তাকানো মানে সত্যি রাজকীয় এবং হিংস্র তাকানো। তো ওরা যখন প্রথমে 6টা ডিম পারল, তো আমি প্রথম থেকে ওই দেখতাম, একবার করে সবাইকে বারণ করতাম। তো দেখা গেল স্টুডেন্টদের সঙ্গেও তারা ইন্টারাক্ট করতে শুরু করলো, বাচ্চার সাথে বড় হলো 2.5 মাস 3 মাসের মধ্যে, তারপর চলে গেল। তো ওরা বাচ্চাগুলো আমার কথা শুনতো, অদ্ভুত ব্যাপার। আলাম ওপেন দা, তোমরা মুখ খোলো, ওপেন দা মাউথ, যেটা আমি ভিডিওটা ন্যাশনাল অ্যাওয়ার্ডেও দেখিয়েছিলাম, যে মুখ খোলো, হুইসেল দাও, শীত দিচ্ছে, ভয় দেখাও, শিস শিস করছে। কোবরা সাহেব, কেউটে সাহেব যেমন ইয়ে করে সেরকম শব্দ ভয় দেখাচ্ছে। তো আমার মনে হলো আরে এরা তো মানুষের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এবং তার প্রমাণ পরবর্তীকালে অনেকগুলো পেয়েছি। তো আমার বায়োডাইভার্সিটি বক্স ছিল, যেটা প্রথম আমার কেউ বায়োডাইভার্সিটি বক্স করেনি, যে এগুলো যেহেতু আমাদের প্রিজার্ভ করার জায়গা নাই, আমরা ছবি তুলে সেগুলোকে রাখা, বাচ্চারা চিনুক, জীব বৈচিত্র্যকে চিনুক, যে এখানে পেঁচা কি রকম হতে পারে, কত রকম পেঁচা হতে পারে, এগুলো দেখুক ওরা এবং চিনুক, জানুক। আইডিয়া গুড হলো, বাচ্চাদের এখন প্রচুর বুদ্ধি। আমরা এদেরকে মোবাইল হাত দেয় বলে আমরা ধমকে তাড়িয়ে দিই, কিন্তু এদের টেকনোলজিক্যালি ডেভেলপ ব্রেন। কোনো বাচ্চাকে কোনো কিছু এই ওপেন বা ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, কোনো নতুন করে শেখাবার দরকার নেই, ওরা নিজেরা কাজ করতে পারে। তো প্যাচার ওখানে তো এইগুলো বার্নআউল, এইগুলো সব এদের যেহেতু বুদ্ধি, এদেরকে বিভিন্ন কাজ দিলাম, যে সকালবেলায় তোমরা এসে দেখবে, টিফিনে দেখবে, প্রত্যেক ক্লাসকে ইনভলভ করে দিলাম। এবং তারা কাজগুলো যখন এই যে গবেষণামূলক কাজ থেকে আপনার ওই জাতীয় শিক্ষকের, হ্যাঁ, এটা আমি বলেছিলাম যে স্টুডেন্টরা কিভাবে ইনভলভ হবে। আর স্টুডেন্টরা ধরুন স্কুলে এলো, কটা পেঁচা আছে বসে, কেন প্রথম দিকে কি মা এবং বাবা তারা একসঙ্গে একবার করে ইঁদুর নিয়ে আসে, ইঁদুরগুলো চিড়ে চিড়ে খাওয়ায়, যেভাবে পাখিরা খাওয়ায়। তো বাচ্চারা ওগুলো দেখে, তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হয়েছিল, তারা উড়ে যেত না। এই যে বিষয়টা, একটা জয়পুর লার্নিং এনভায়রনমেন্ট তৈরি হলো, তাদের যে জীবনচক্র সম্বন্ধে জানলো। এই যে পিলেট বার করে, এটা তো আমি নিজেই জানতাম না। আমি মাস্টার ডিগ্রি পিএইচডি করার পর এখানে শিখলাম যে পেঁচা এরকম গিলে খায়, ওটা পিলেট আকারে বার করে। আমার সেখানে প্রথম জানতে পারলাম।
এবং সব থেকে ব্যাপার হচ্ছে আমি হাত দিয়ে এরকম করে ধরতাম বা মাথায় দেখলাম যে কোনো ওদের অ্যানিমেলকে, পেঁচায় যেমন মাথায় হাত দিলে ধরতে পারলে সে চুপ হয়ে যাবে, শান্ত, এবং সাপও হয়ে যায়, অন্যান্য কুকুর বিড়ালও হয়ে যায় দেখলাম। যদি এটা করা যায়, যে কোনো অ্যানিমেল কিন্তু মানুষকে বুঝতে পারে বা জানতে পারে। তো আমার মনে হচ্ছে পেঁচা যেমন স্কুল থেকে ধরে নিয়ে গেছে, আমি ওটা দেখেছি ভিডিও, চুরি করে নিয়ে গেছে পেঁচা। স্যার আমাদের ঘরে পেঁচা চলে এসছে। আমরা পেঁচা চলে এসছে মানে স্যার ধরতে পারছি না, এত জোর ওরা চিৎকার এবং ইয়ে করছে, মানে চুরি করে নিয়ে গেছে। তা আমি বিশ্বজিৎ বলে যে ছেলেটি থাকতো স্কুলে, তাকে কিন্তু পেঁচা চেনে। আমি যাও বিশ্বজিৎ, তুমি মিড ডে মিলের যে আলুর বস্তা তুমি ওখানে কোনোভাবে ঢুকিয়ে তুমি নিয়ে চলে এসো, বস্তাটা খুলো। আমরা গিয়ে নিয়ে এসছে। তো বিশ্বাস করবেন না, সেগুলো খুলে বসিয়ে দিয়েছি, কিচ্ছু করেন, মানে রেস্কিউ অফ দ্য আউল। তো পেঁচা যদি কেউ ভাবে যে আমি ধরে নিয়ে যাব বা আমি এর ক্ষতি করব, তখনই কিন্তু সে উড়ে চলে যায়। মানুষের ব্রেন হয়তো ওরা স্ক্যান করতে পারে, মানে এই কুকুর বিড়াল যেমন আমরা আমাদের মুড কেমন আছে, কুকুর বিড়াল কিন্তু বুঝতে পারে। ওরা যখন আমাদের মেজাজ খারাপ থাকে দেখবেন লেজটা নাড়িয়ে খুব কাছাকাছি ওরা ঘেসে আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এবং হচ্ছে বার্নাউলও বা আউলও এটা বুঝতে পারে। তার আর একটা কারণ হচ্ছে, এটা আমি পেপার লিখিনি, ভাবছি লিখবো, ওদের থার্ড কোনো সেন্স আছে। যেহেতু আমার কাছে এটা আমার জন্য স্ক্যানার দরকার, ফিজিক্সের মেটেরিয়াল ইনস্ট্রুমেন্ট দরকার। এই বাচ্চা বার্ডাউ উপর থেকে একদিন পড়ে গেল, প্রাইমারি স্কুল হয়, তারা অফিসে ঢুকিয়ে দিয়েছে, স্যার স্যার স্যার, আমার কি হলো না, পেঁচা ঢুকে গেছে। এবার আলমারির তলায় কোনো রকম ঢুকে আছে, আমি সেটাকে আমার বেন্ড হয় একটু অসুবিধা, যেহেতু মাঝে আমি সিগময়েড কোলনে ক্যান্সার হয়েছে, সেখানে অপারেশন হয়েছে, কেমোথেরাপি হয়েছে, আমার বেন্ড হয় একটু অসুবিধা, আমার তোমরা বার করো, কিচ্ছু করবে না, উপরে ধরে নিয়ে এলাম। আমি ভাবছি যে আমি তো নিয়ে এলাম, কিন্তু গাছে তো প্রচুর বাসা, কোন বাসা থেকে পড়েছে। আমি খুব মানে প্রথমে তো খুব মনের আনন্দে নিয়ে চলে এলাম তাকে বাঁচাবার জন্য। এবার আমার পক্ষে তো খাওয়ানো সম্ভব না। তো অদ্ভুত ব্যাপার, আমি শুধু জাস্ট বাস্কেটে রেখে, বাচ্চাটাকে রেখে আমি নিচে নেমেছি। তো তার মা একটা বাসা থেকে চিৎকার করছে আমাকে দেখে, আর বাচ্চাটা ভেতর থেকে চিৎকার করছে আর একটা বাসায়, ছোট। তো আমি ভাবলাম যে নিশ্চয়ই যেটা থেকে বার করে মা চিৎকার করছে ওটাই হবে। তো অর্ণব দাস বলে, সে অ্যানিমেল ওয়েলফেয়ারের মেম্বার এবং প্রচুর কাজ করে, অর্ণব দাস। হ্যাঁ, তাকে আমি ডাকলাম, অর্ণব আমি তো গাছ চাপতে পারবো না, তুমি ছেলে নিয়ে এসো। বলো কোনো চিন্তা নাই স্যার, ও আমার সঙ্গে কাজ করেছে। এবং আমরা ওই পেঁচাটা, বললো না স্যার, যেই বাচ্চাটা চিৎকার করছিল পাশের বাসাটা, মাটা যে বাসা থেকে চিৎকার করছিল সেটা নয়। তার মানে নিশ্চয়ই ওরা মানুষকেও চিনে গেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি যখনই স্কুলে গাড়ি নিয়ে দাঁড়াই, কোকিলটা কিন্তু আওয়াজ দেয়, এসছে। তো এই বিষয়গুলো আছে। বা ছাতারের পাখি, শালিক পাখি যদি চাল না দেওয়া হয়, আমরা মিড ডে মিলের নোংরা চালগুলো দিয়ে দিই, যে নষ্ট করে লাভ নাই, দিয়ে দিই, তো ওরা ডাকে। এবং সব থেকে ব্যাপার, এই পেঁচা থাকার জন্য আমার স্কুল চত্বরে কোনো রকম মিড ডে মিলে যেমন ইঁদুরের পটি নোংরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাদুর আগে সাদা দেওয়ালে নোংরা করে রেখে দিত, এখন ওটা একদম ক্লিন। এই যে বিষয়টা, মানে একটা জীববৈচিত্র্যে গাছ থাকার জন্য, গাছ তো লাগাতেই হবে, গাছ থাকার জন্য জীববৈচিত্র্যের শুধু যে ইকোলজিক্যাল ব্যালেন্স রাখছে তা না, মানুষকে সাহায্য করছে। এবং আমার যেমন এই গত পরশু বর্ধমান সায়েন্স সেন্টারে WWF তারা এসেছিল। তো তারা বললো আমাকে যে আউল বক্স, আউল বক্স আপনি নিয়ে যেতে পারবেন না, ওটা স্পেশাল ইয়েতে বানানো। অনেকে যেমন বলছে আমরা তো বাসা দিয়েছি, কারণ পশ্চিমবঙ্গে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বাসা লাগিয়েছে, কিন্তু হচ্ছে না। বললাম না, আমার ঘরে যদি ফাঁকা ঘর থাকে, তাহলে বসার জায়গা না থাকে, তাহলে তো বুঝবে না। যেমন বক্সটা আমি বানাচ্ছি, ভেতরে বসার একটা জায়গা করতে হবে, লিফট করেছে যাতে ঢুকে যায়, বাইরে সামনে হ্যান্ডেল লাগাতে হবে, যাতে লিফট করে বসতে পারবে, সেখান থেকে ঢুকতে পারবে। দুদিকে ওরা নোংরা করে না, রুম যাতে ভেতরটা পরিষ্কার করতে পারে, লিড রাখতে হবে। তো এইরকম যদি ব্যবস্থা করা যায়, তো বাসা পাখি আসবে। এবং আমার তো দেখি এই রিসেন্টলি আপনার কি বলে বেনেবো, তার লাইফ সাইকেলটা আমি দেখতে পেলাম একদম চোখের সামনে থেকে। আপনার এই যে চিন্তা ভাবনা, এই যে এগিয়ে যাওয়া, এটা থেকে ছাত্রছাত্রীরা কতটা উদ্বুদ্ধ হয়েছে? ছাত্রছাত্রীদের দিয়েই মূলত কাজ করানো হয়। বলি, এই যেমন জোনাকিটা ছাত্রছাত্রীদের দিয়েছিলাম ওই এলাকাগুলো সার্ভে করতে। আমি বলেছিলাম যে সন্ধ্যেবেলায় পড়তে বসার আগে একবার জোনাকি দেখবে, কটা করে জোনাকি কি করছে না দিচ্ছে লিখে রাখবে। হ্যাঁ, ওই পাড়া ওয়াইজ দুজন স্টুডেন্টকে দায়িত্ব দিয়েছিলাম, পড়ার মাঝে একবার দেখে নেবে, আর শোয়ার আগে বা পড়ার শেষের আগে। আর শনি রবিবার ছুটি থাকবে, তো ওরা
রবিবার ভাঙা সাইফন হোক, পুকুরের ধারের পাশে হোক, সেখানে দেখবে কোনো লার্ভা পাওয়া যাচ্ছে কিনা। আমি একে দেখিয়ে দিয়েছিলাম যে এরকম লার্ভাগুলো হয়, সেগুলো মরা পচা এই সমস্ত খায়, বীজের সাথে জায়গায় থাকে। তো ওরা ভালো স্টাডি করলো এবং দেখা গেল যে আমাদের ভাঙা সাইফনে এখনো প্রচুর জোনাকি আছে। কাঞ্চননগরে তো লাইটে ভর্তি করে দিয়েছেন আমাদের এমএলএ সাহেব খোকন দাস, কিন্তু তবুও যেহেতু ভাঙা সাইফনের জঙ্গল আছে, পুরনো জলাশয় রয়েছে, ওখানে যেমন জলে কচ্ছপ থেকে দেশীয় মাছ এগুলো রয়েছে, তো সেখানে দেখা গেল যে আমাদের নাইট ট্যুরিজম হতে পারে। এবং শুধু তাই নয়, এবারে লাস্ট অর্ণবের সঙ্গে একটা কাজ করেছি দামোদরে। এবারে ইদিলপুর দামোদরে প্রচুর মাইগ্রেটরি বার্ড এসছে, 20-22 রকম ভালো প্রজাতির মাইগ্রেটরি বার্ড, যেটা আগে বর্ষুলে আসতো। শীতে সেটা যেহেতু বর্ষুলে বেশ কিছু মারা গেল, আপনারা খবর করেছেন, সেই জন্য ওরা উপরে চলে এলো। এখানের যে মানে তার নিচ বা তার বাসস্থান, সেই বাসস্থানটা একদিকে আলু জমি রয়েছে, সরঝোপ আছে, ঘাস রয়েছে, তার ন্যাচারাল কন্ডিশনের জন্য এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ড এইবারে এসছে। এবং বাঁকা সাইফন যেহেতু নিরাপদ জায়গা, সেই জন্য সেখানেও প্রচুর মাইগ্রেটরি বার্ড এসছে। এগুলো বেশিরভাগই হচ্ছে স্থলজ মাইগ্রেটরি বার্ড। তো এটা নিয়েও কাজ প্রকাশ করলাম। তো কাঞ্চননগরটা যদি আমরা যেমন বর্ধমানের কাঞ্চননগরটা যদি রেস্ট্রিক্টেড এরিয়া করতে পারি, তো সেখানে বার্ড হাব হতে পারে, জোনাকির জন্য নাইট ট্যুরিজম সেক্টর হতে পারে, যেটা ভারতবর্ষে কোথাও নয়। রাত্রে বসে বসে অন্ধকারে জোনাকি দেখা, যদি আমরা জলের মধ্যে ওই পচা গলিত জিনিস বাড়িয়ে দিতে পারি, মাছের খাবার কেউ বাড়ালাম, মাছ চাষও হলো, দেশীয় মাছ, এগুলো করতে পারি। কিন্তু এগুলোর জন্য ভালো প্ল্যানার দরকার, সরকারের সদিচ্ছা দরকার এবং আমাদেরকে সাপোর্ট করা দরকার। তাহলে আমার মনে হয় আজকের যে ওয়ার্ল্ড কনজারভেশন ডে, শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঙ্গে সঙ্গে বিভিন্ন জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে বা করতে হবে। এবং এই সচেতনতা বোধটা, ধরুন গাছ, জীব এবং মানুষ, এইটা কি আপনার কিছুটা সচেতনতা বোধ মানুষের মধ্যে গড়ে উঠছে বলে মনে হয় আপনার? অবশ্যই। ছাত্রীদের ধরুন আপনারা স্কুলে কিছুটা শেখাতে পারছেন। আমরা সরাসরি টিচাররা যদি স্টুডেন্টদের বলে অনেকটা শোনে, বাবা মায়ের কথা স্টুডেন্টরা কিন্তু শোনে না। আবার স্টুডেন্টের কথা কিন্তু তার মা বাবা অনেকটা শোনে। জল অপচয় নিয়ে হয়েছে, প্রজেক্ট করে দিয়েছি, জল নষ্ট করো না, জল নষ্ট করো না। বিভিন্ন যে দইয়ের ভাঁড় বা তারা গাছের মধ্যে পেয়ারা গাছ আনতেন, অনেকে নিয়ে এসছে যে এই দেখুন আমার কাঠবিড়ালি ঢুকে গেছে। ছোট বাসায় হয়তো মাটির ভাঁড়ে গেছে, সেখানে পাখি না ঢুকে কাঠবিড়ালিরা তোমার তো ঢুকেছে, সে দেখছি কাঠবিড়ালি পুষছে এবং অন্নব কাঠবিড়ালি দেখি পোষে। তো এইরকম অনেকে রয়েছে এই যে জীববৈচিত্র্য সম্পর্কে, এবং তাদেরকে বিরক্ত করা, না মারা। কিন্তু যেটা হয়ে গেছে আমাদের, মানে কি বলবো, সবকিছু বলাটা আমার পক্ষে খুব মুশকিল। জলজের যে বায়োডাইভার্সিটি, সেই জলের পরিমাণটা, পুকুর, নদী, নালা, এই পরিমাণগুলো কমে যাচ্ছে। কিন্তু আমরা ভাবছি না, আমি হয়তো টাকা রোজগার করতে পারছি, কিন্তু দিস ইজ নট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি যদি ওই ডেভেলপমেন্টটাই অন্যভাবে করি, ধরুন পুকুর যে সমস্ত রয়েছে আমি লিস্ট নিয়ে নিলাম, সেখানে আমরা রিসার্চের কাজ করতে পারি, বিভিন্ন বেকার ছেলেদের মাছ চাষে কাজে লাগাতে পারি। আমাদের যে বিশুদ্ধ, মানে কি বলবো, জলকে বিশুদ্ধ করে পায়রা যেটা রয়েছে আমাদের, ঝিনুক, ঝিনুক তো আমাদের দেখতেই পাই না, আগে তো প্রচুর ঝিনুক দেখতে পেতাম, সেগুলোর চাষ করতে পারি, মুক্ত চাষ করতে পারি। তো বিভিন্নভাবে কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে, এখনো বেঁচে আছে জীববৈচিত্র্য। তো সেগুলোকে আমার মনে হয় একটু বাঁচানো দরকার, রাখা উচিত। আচ্ছা, আপনি ওই একটা পুরস্কার পেয়েছেন, বায়োডাইভার্সিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2023, এইটা কি আপনার? হ্যাঁ, এটাই 2023-এ ইন্টারন্যাশনাল, ওদের 3টে ইউনিভার্সিটি নিয়ে তারা একটা এখানে অর্গানাইজ করলো, বর্ধমান ইউনিভার্সিটিতে অডিটোরিয়ামে অর্গানাইজ করলো, তারাই সেটা দিয়েছে। আমি কাজ দেখিয়েছিলাম যে আমার কাজটাই টোটালটাই হচ্ছে বায়োডাইভার্সিটি নিয়ে দিয়ে। যেমন এইগুলো কাজ রয়েছে। এই কোভিড পিরিয়ডে যে বিভিন্ন আদা খাচ্ছি, সকালে আদা, আমরা দুপুরে আদা, এটা আদা কিন্তু আমাদের ইমিউনিটিতে গ্রো করতে সাহায্য করে এবং আমাদের মধ্যে ন্যাচারাল ইমিউনিটি অনেক বেড়ে যায়। তো এটা নিয়ে যেমন আমার কাজ আছে। বিভিন্ন মশলাপাতি, বিশেষ করে আদা, রসুন, এইগুলো যে রয়েছে, তো সেগুলোও আমার, এই কাজগুলোকে আমি ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনার বলুন, তারপরে কোভিড পিরিয়ডে বললাম যে এনজিও একটা সোশ্যাল ভ্যাকসিন,
যে কোভিড পিরিয়ডে একমাত্র এনজিওগুলোই বিভিন্ন জায়গায় কোভিড পেশেন্টদের সাহায্য করেছে। স্টুডেন্ট অ্যাক্ট অ্যাজ এ সোশ্যাল ভ্যাকসিন, সব নন মেডিকেটেড সোশ্যাল ভ্যাকসিন পাবলিশ হয়েছে। রিসেন্টলি গত বছর বোধহয় সম্ভবত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বললো যে আপনি এনজিও অ্যাক্ট অ্যাজ এ সোশ্যাল ভ্যাকসিন বলেছেন, আপনার কাজটা শুনবো। বললাম ঠিক আছে। তো তারা আমার ঘন্টাখানেক ধরে কাজটা শুনেছে যে কেন আমি সোশ্যাল ভ্যাকসিন বলছি, মেডিকেটেড ভ্যাকসিন আর নন মেডিকেটেড ভ্যাকসিন। তারা শোনার পর আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, যেটা আমি ফেসবুকে আমি ওটাকে ডাউনলোড করে দিচ্ছি। মানে আমাদের যদি সদিচ্ছা থাকে, আমাদের এই জেনারেশনের স্টুডেন্টদের যে টেকনোলজিক্যালি ডেভেলপ ব্রেন, আমার মনে হয় এই স্টুডেন্টদেরকে ঠিকঠাক যদি আমরা গাইড করতে পারি, এটা অনেক বড় হবে। এবং নতুন জাতীয় শিক্ষানীতিতে মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি 2023, এতে মাল্টিপল সাবজেক্ট নেওয়ার সুবিধা আছে। আমি আর্টসে পড়ি, আমি কোনো সায়েন্সের ম্যাথ নিয়ে পড়তে পারি। আমি সায়েন্স নিয়ে পড়ছি, এর সঙ্গে আরেকটা কোর্স করতে পারি। কি আমি 23-24টা যতগুলো আমি পারমিট করবে আমি করতে পারি। তো এই জায়গাগুলো রয়েছে। এবং রিসেন্ট ট্রেন্ড হচ্ছে হাইব্রিড মোডে পড়াশোনা চলে আসবে। হয়তো দুদিন পর দেখা যাবে গোটা পশ্চিমবঙ্গ ধরে সরকারি স্কুল হয়তো বাংলা পিরিয়ডটা 10:35 থেকে 11:15 পর্যন্ত সেন্ট্রালাইজ টিচিং হবে। ব্ল্যাকবোর্ডের জায়গায় স্মার্ট বোর্ড দিয়ে দেওয়া হবে। এবং রিসেন্টলি বর্ধমান শহরে আমাদের এমএলএ দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় সমস্ত স্কুলগুলোকে স্মার্ট বোর্ড দেবে। আমার মনে হয় সেই দিকেই আমরা এগোচ্ছি। এবং গোটা পৃথিবীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের এছাড়া কোনো উপায় নাই। আমাদেরকেও এই যেমন ট্যাব দেওয়া হচ্ছে বা আমাদেরকেও টেকনোলজিক্যালি ডেভেলপ হতে হবে, যেটা আমাদের সঙ্গে বাচ্চাদের বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা নিতে পারছি না। কিন্তু ওদের ইনোভেশন, ওদের খেলা, বিভিন্ন যদি ইনোভেশন ইজ এডুকেশন, যেটা স্কিল বেসড এডুকেশন, ওদের যদি এটাকে ট্রান্সফার করে দেওয়া যায়, তাহলে কিন্তু এরা শুধু ক্লাসরুম থেকে সমাজে নিয়ে যেতে পারবে যে কোনো কাজ, সমাজ থেকে বৃহত্তর দেশে ছড়িয়ে যাবে এবং বিদেশে ছড়িয়ে যেতে পারে। যেমন সোনাঝুরি গাছি আমি যেটা করেছি, কিন্তু আমি স্কুলে আছি, আমার পেটেন্টটা কে পেলো না, সেন্ট্রাল স্কিল বোর্ড পেলো। আমি সোনাঝুরি গাছ নিয়ে কাজ করেছি। আপনি লিখেছেন আমি হাই ডাইলুটেড অ্যাকাসিয়া অরিকুলিফর্মিসটা নাম দিয়েছি আকাশমণি, হ্যাঁ, যার পাবলিকেশন হয়েছে। কিন্তু এইটার যে কাজটা দেখাবো বা আমাকে হেল্প করার মতো ভালো মনের মানুষও নেই। আমি যাদের কাছে যাব তারা হয়তো আমার কাজটা শুনবে, কিন্তু আমাকে কোনো রকম হেল্প করবে না। এইটা একটা বিশাল ব্যাপার। যেমন যদি শিক্ষিত লোকেরা ভালো মনে যদি কাজ শুরু করে, আমার মনে হয় দেশটা এখনো যা সময় আছে স্বর্গ হয়ে যাবে। এবং যেমন ইউনিভার্সিটিগুলোকে 2047-এর মধ্যে স্বনির্ভর হতে বলেছে। মানে এই কেন না, ইউনিভার্সিটি নিজের ইনকাম নিজে করবে। কিভাবে করবে না, যে সমস্ত তারা রিসার্চগুলো করছে সেগুলো ল্যাবে সীমাবদ্ধ থাকলে হবে না, সেগুলো যাতে ফিল্ডে অ্যাপ্লিকেশন হতে পারে এবং সেগুলো পেটেন্ট হতে পারে, পেটেন্টের থেকে টাকা পেতে পারি। এবং যে ইউনিভার্সিটি জায়গা আছে, যেমন আমাদের এগ্রিকালচার ফার্ম আছে, সেখানে বিভিন্ন জিন ব্যাংক করে আমরা চাষবাস করতে পারি। আমাদের বড় পরীক্ষা রয়েছে, সেখানে আমরা মাছ চাষ করতে পারি। কিন্তু সেগুলো নাথিং, কচুরিপানায় ভর্তি হয়ে আছে। তার মানে আমাদের সদিচ্ছার অভাব রয়েছে। নতুন এডুকেশন পলিসি হয়েছে, আমি যখন বলতে যাচ্ছি কোথাও, আমার থেকে উঁচু যারা হয়তো উঁচু পজিশনে আছে তারা আমাকে ছোট করছে। আমি চুপচাপ বলি না, কিন্তু যা বলছি এডুকেশন পলিসির মধ্যে থেকে বলেছি। এবং 10 বছর পর পর আমাদের কোয়ালিটির আমরা কোয়ালিটি অনুযায়ী আমার প্রমোশন হবে, এটা আপনারা মিলে যাবেন। এবং ভবিষ্যতে এমন হতে পারে একটা প্রাইমারি টিচার ইউনিভার্সিটিতে গিয়ে পড়াতে পারে ভিজিটিং লেকচারার হিসাবে। আপনি ভালো ছুরি কাঁচি, কাঞ্চননগর যেমন বিখ্যাত, শিল্পটা উঠে গেছে, ছুরি কাঁচি শিল্পে সেই লোককে দিয়ে আমি ভোকেশনাল স্কুলে চালু করতে পারি। কেন স্টুডেন্টদের ওই শিল্পটা একসময় কাঞ্চননগর ছুরি কাঁচির জন্য বিখ্যাত ছিল, দেশ বিদেশে ছুরি কাঁচি সাপ্লাই হতো, কিন্তু আজ নাই শিল্পটা। তাহলে ওটা আমরা যদি প্রজেক্ট দিই, এখানেও ভোকেশনালে ওটা অ্যাড হতে পারে। এইসব সুযোগগুলো নতুন এডুকেশন পরিস্থিতি দিয়েছে। এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো আমার মনে হয় আমাদের যেটা আজকে জীব বৈচিত্র্যকে বাঁচাবার জন্য যেমন গাছ লাগাবার প্রয়োজন, তেমনি আমাদের মানসিক যে দূষণ, আমার যেটা মনে হয় এই দূষণটা দূর করে সবাইকে একসঙ্গে এগিয়ে আসা এবং ভালোর জন্য কিছু করা, এটা আমার মনে হয় খুব দরকার এবং এই মুহূর্তে সেটা খুব প্রয়োজন হয়ে পড়েছে।
ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। না, আমাকে আপনাদেরকে ধন্যবাদ। আমার বিভিন্ন খবর করেছেন এবং খুব তাড়াতাড়ি আমি দেখেছি যে বর্তমান যে ডিজিটালাইজেশন তার কুইক মোড, মানে তুলতে যতক্ষণ এবং খবর করতে যতক্ষণ, মিনিমাম টাইম। এবং আমি বলেছি যে সব থেকে আগে খবর কিন্তু স্টেট কার্ডই করতে পারে এবং স্টেট কার্ড নিউজ কিন্তু স্টেট কার্ডই কথা বলে। তো স্টেট কার্ড নিউজ চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ এরকম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।